নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে জলধর সেনের লেখা আমার মাস্টার জীবন। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। যখন আমি জন্মগ্রহণ করি তখন আমাদের গ্রাম ছিল পাবনা জেলাভুক্ত, এখন হইয়াছে নদিয়া জেলার অন্তর্গত। তাহার পর প্রথম জীবনে শিক্ষালাভ করি ফরিদপুর জেলায়। যতদিন চাকুরি করিয়াছি তাহা অধিকাংশকালই কাটিয়াছে ময়মনসিংহ জেলায়। এখন আপনারা 10 জনে বিচার করিয়া বলুন, আমি পূর্ববঙ্গের অধিবাসী, না উত্তরবঙ্গের লোক, না দক্ষিণবঙ্গের মানুষ? এ প্রশ্নের নিষ্পত্তি প্রথমে না হইলে অন্য কথা যে মোটেই বলা যায় না। তাহাতে কি আসে যায় বলিতেছেন? খুব যায় আসে। পরিচয়টা ভালো মতো হইলে অনেক কাজে সুবিধা হয়। তা হয় হোক, তুমি তোমার গল্প বলো। বেশ কথা, তোমরা যদি কথাটার মীমাংসা না করিয়াই আমার কথা শুনিবার আগ্রহ প্রকাশ করো, আমি নাচার। কিন্তু শেষে নাসিকা কুঞ্চিত করিয়া হে পশ্চিমবঙ্গ তুমি বলিয়া বসিও না, ব্যাটা বাঙাল, লোকটা পদ্মা পেরে হে। ভূমিকা থাকুক, গল্পই বলি। তোমরা তো গভীর তত্ত্ব মনোযোগ সহকারে শুনিতে চাও না, তোমরা গল্পই চাও। বেশ, গল্পই শোনো। এক যে ছিল রাজা। ও কি, গল্প আরম্ভ করিবার সনাতন রীতি সেই ঠাকুর মায়ের আমল হইতেই চলিয়া আসিতেছে। এক যে ছিল রাজা। তাহলে বলো, তোমরা রাজার গল্প শুনিবে না, তোমরা কলিযুগের গল্প শুনিতে চাও। তোমরা মাধবী কুঞ্জের মধ্যে উপবিষ্টা যুবক যুবতীর প্রেমালাপ শুনিতে চাও না। তোমরা ত্রিতল গৃহের অধিষ্ঠাত্রী দেবী মণিমালিনীর বিরহ ব্যথা শুনিতে চাও না। তবে কি তোমরা পল্লীবাসী দিন কৃষকের চাঁচা গলায় মোটা সুরে তাইরে নাইরে না ওই শামের নাগাল পেলাম না শুনিতে চাও? মুখ ফিরাও যে, ঘৃণার হাসি চাপিয়া রাখো যে। তবে তোমরাই ফরমাইশ করো, বলো কি গল্প বলিব। ওই জন্য তো বলিয়াছিলাম যে অগ্রে আমি কোন অঞ্চলের লোক সাব্যস্ত করিয়া দাও, তাহা হইলে কথা বলিবার সুবিধা পাই। অর্থাৎ গিয়াছিলাম, গেছলাম, গেছিনু, গিছলাম, গিইলাম, ইহার মধ্যে কোন ক্রিয়াপদের ব্যবহার করিয়া কথা বলিতে হইবে তাহার একটা হদিশ পাইতাম। কি বলিলে, বাজে কথা না বলিয়া আসল গল্পই বলিতে হইবে? ভাষার বিচারটা বুঝি বাজে কথা? যাক, যাহার যেমন অভিরুচি। আমি খিচুড়ি ভাষা ব্যবহার করিয়াই আমার ক্ষুদ্র কাহিনীর বর্ণনা করিব। সাইলেন্স, বড় গোল হচ্ছে। ক্ষমা করবেন মহাশয়গণ, আমার জীবনটা স্কুল মাস্টারিতে কাটিয়াছে কি না, তাই এখনও সাইলেন্স, চুপ চুপ এখনও ভুলিতে পারি নাই। কেমন ভোলা মন! আমার ঠিক মনে হইতেছিল আমার সেই পাড়া গাঁয়ের স্কুলের 7ম শ্রেণীর ছাত্রদিগকে বুঝি গ্রামার পড়াইতেছি। বারদিগরার এমন বেয়াদপি হইবে না। আমরা 3 ভাই, বড় দাদা, মেজ দাদা ও আমি। আর আমাদের আছেন এক বিধবা ভগিনী, তিনি দাদারও বড়। পিতামাতা অনেকদিন হইল পরলোকে চলিয়া গিয়াছেন। আমার বয়স তখন 14 বৎসর। দিদি আমাকে বড় করিয়াছেন, মানুষ করিয়াছেন বলিতে যাইতেছিলাম, আর একটু হইলেই বলিয়া ফেলিতাম। সৌভাগ্যক্রমে কথাটা ওষ্ঠপ্রান্ত অতিক্রম করে নাই, তাহা হইলেই প্রকাণ্ড একটা জবাবদিহির মধ্যে পড়িতাম। চারিদিক হইতে 15 গণ্ডা সমালোচক তথা পাঠক পাঠিকা এবং তস্য নাবালক নাবালিকা পুত্র কন্যাগণ বলিয়া বসিতেন, পাড়াগাঁয়ের ইংরেজি স্কুলের 4th মাস্টার আবার মানুষ। বিশেষ 12 বৎসর শিক্ষকতা করিলে নাকি দ্বিপদ মনুষ্য চতুষ্পদ গর্ধবে পরিণত হইয়া থাকে, এ প্রকার সিদ্ধান্তও স্বীকৃত হইয়া গিয়াছে। যাক, আর বাগাড়ম্বর করিব না, ওইটাই আমার দোষ। ওই দোষের জন্য স্কুলের হেডমাস্টার, সেক্রেটারি, দপ্তরি মালি প্রভৃতি অনেকের নিকট কৈফিয়ত দিতে হইয়াছে।
তবুও ও অভ্যাসটা ছাড়িতে পারি নাই। যাক, এখন ঠিক ঠিক গল্প বলিব, আর বৃথা বাগাড়ম্বর করিব না। আপনাদের অমূল্য সময় নষ্ট করিব না, কারণ বাল্যকালে পাঠ করিয়াছি এবং পরে অধ্যাপনাও করিয়াছি যে সময় অমূল্য ধন। রাশি রাশি ধন দাও, অমূল্য সময় একবার গেলে আর আসিবার নয়। বড় দাদা বহরমপুরে ওকালতি করেন, বিএল নহেন, কমিটি পাশ করা, পসারও আছে, নতুবা বড় বৌদিদির গায়ে প্রায় 2,500 টাকার অলঙ্কার আসিল কেমন করিয়া? নতুবা তাহার একমাত্র শ্যালিকার বিবাহে 300 টাকার অধিক ব্যয় করিয়া একছড়া চন্দ্রহার দিয়া তত্ত্ব করিলেন কেমন করিয়া? নতুবা গ্রামের চণ্ডীমণ্ডপখানি বহুদিন অন্তর্হিত হইয়া খালি ভিটা অতীত গৌরবের সাক্ষ্য প্রদান করিতেছে কেমন করিয়া? নতুবা দিদির নিষেধ ও বহু অশ্রুপাত সত্ত্বেও পিতামহের প্রতিষ্ঠিত নারায়ণশিলা স্থানীয় বৈরাগীর আখড়ায় সম অবস্থাপন্ন 8-10টি নারায়ণের সঙ্গে জুটিলেন কেমন করিয়া? নতুবা আমি দীর্ঘকাল অবিবাহিত থাকিয়া পল্লীগ্রামের স্কুলে 22 টাকা বেতনে মাস্টারিতে কাটাইলাম কেমন করিয়া? নতুবা কি বলিলে? সব বুঝিয়া ফেলিয়াছ? বেশ বেশ, তাহলে আর নতুবা বাড়াইব না। বড় দাদাকে তাহলে তোমরা চিনিয়া ফেলিয়াছ। এত সহজে, এত কম কথাতেই চিনিলে কেমন করিয়া? বুঝিয়াছি, তোমাদের অনেকেরই বোধহয় সুঅদৃষ্টক্রমে এমন বরদাদা আছেন। পূর্বেই বলিয়াছি, বাবা ও মা 3 দিন আগে পিছে যখন পরলোক গমন করেন, তখন আমার বয়স 14 বছর, দাদার বয়স 16 বছর, বড়দাদার বয়স 19 বছর। সেই বছরে বড়দাদা এলএ পাশ করেন, মেজদাদা ঢাকা কলেজিয়েট স্কুলের 2য় শ্রেণী হইতেই পড়া ছাড়িয়া দেন। আমি ফরিদপুর জেলার একটা সাব ডিভিশনে বাবার এক মোক্তার বন্ধুর বাসায় থাকিয়া ইংরেজি স্কুলের 3য় শ্রেণীতে পড়ি। বাবা ছিলেন ময়মনসিংহ জেলার কোনো জমিদারের ফরিদপুর জেলার এলাকাভুক্ত এক কাছারির নায়েব। সেকালের নায়েব, বুঝিয়াছ তো, প্রাপ্তি বিলক্ষণ ছিল। বাবার প্রাপ্তি বিলক্ষণের উপরও বিলক্ষণ ছিল। তিনি বৎসরে 2-4 বার বাড়ি আসিতেন। যখনই বাড়ি আসিতেন তখনই তাহার সঙ্গে 3-4খানি বড় নৌকা বোঝাই জিনিসপত্র আসিত। সে সকল জিনিসপত্র আর নগদ টাকা কি ঘরে থাকিত, না জমা হইত? সমস্ত জিনিস 10-15 দিনের মধ্যে গ্রামের ও পার্শ্ববর্তী গ্রামের আত্মীয় স্বজন, আশ্রিত, অনুগত প্রভৃতির মধ্যে ভাগ হইয়া যাইত। বাড়িতে নিত্য মহোৎসব হইত, আয়ের অধিক ব্যয় হইয়া যাইত। বাবা বলিতেন, সঞ্চয় করিতে নাই, 10 জনের জন্যই উপার্জন। বাবা বাড়িতে কোঠাঘর করিতে পারিতেন, কিন্তু আমাদের নাকি কোঠা বাড়ি সয় না। কবে কে নাকি বাড়িতে কোঠা দিবার জন্য ইট পোড়াইতে আরম্ভ করিয়াছিলেন। ইটের ভাটায় আগুন দিবার সময় কেমন করিয়া সেই আগুন তাহার কাপড়ে ধরিয়া যায় এবং তিনি পঞ্চত্ব প্রাপ্ত হন। সেই হইতে নিষেধ হইয়া গিয়াছে যে আমাদের কোঠা দিতে নাই, কোঠা আমাদের সয় না। বাড়িতে বড় বড় ঘর ছিল, এখনও কয়েকটা বড় বড় ভিটা অনাবৃত বক্ষে তাহার প্রমাণস্বরূপ পড়িয়া আছে। বাবা সুতরাং যখন অকস্মাৎ 3 দিনের জ্বরে মারা গেলেন এবং মাতা ঠাকুরানীও তাহার 3 দিন পরেই ওলা ওঠা রোগে বাবার অনুগমন করিলেন, তখন দিদি চারিদিকে খোঁজ করিয়া দেখিলেন যে কতগুলি তৈজসপত্র ও 100 টাকা মুনাফার একটি জোত ব্যতীত আমাদের জন্য বাবার কিছুই রাখিয়া যান নাই। এই সংবাদ চারিদিকে রাষ্ট্র হইলে আত্মীয় স্বজন, আশ্রিত, প্রতিপালিতগণ ভাঁড়ের কর্পূরের মতো দেখিতে দেখিতে উবিয়া গেলেন। আমরা 3টি ভাই ও দিদি সেই শূন্য ভাঁড়টি লইয়া বসিয়া থাকিলাম। বড়দাদা তখন পড়াশোনা ত্যাগ করিয়া কাজকর্ম করিবার অভিপ্রায় প্রকাশ করিলেন, কিন্তু দিদি তাহাতে সম্মত হইলেন না। দিদি বলিলেন, পরেশ, আর 2 বছর পড়লে তুই বিএ পাশ করে হাকিম হতে পারবি, তোর কি পড়া ছাড়া হয়? যেমন করে হোক তোর পড়ার খরচ চালাবো।
বরদাদা তাই ঢাকা কলেজে পড়িতে গেলেন। মেজদাদাও ঢাকায় পড়িতেন। তখন তো আর পয়সার অভাব ছিল না। বরদাদা মেজদাদা যখন যা চাহিয়া পাঠাইতেন তাহাই পাইতেন। বরদাদা টাকার সদ্ব্যবহার করিতেন, তাই তিনি লেখাপড়া শিখিতে লাগিলেন। আর মেজদাদা টাকা হাতে পাইয়া ছাত্রদের যা করিতে নাই তাই আরম্ভ করিলেন। কুসঙ্গে মিশে গেলেন, বড় মানুষের ছেলেদের সঙ্গে টক্কর দিয়ে চলিতে লাগিলেন। কাজেই বাবা যখন পরলোকগত হইলেন তখন তো আর বাবুগিরি চলে না। তিনি দ্বিতীয় শ্রেণী হইতেই মা সরস্বতীর নিকট বিদায় গ্রহণ করিয়া ইয়ারের দলে ভর্তি হইলেন। তাহার সমবয়স্ক এবং তাহারই মতো সুবোধ ও সুশীল ছাত্রের অভাব ঢাকায় ছিল না। তাহারই মধ্যে পিতৃহীন ও সঙ্গতিপন্ন একটি যুবকের সঙ্গলাভ করিয়া তিনি কৃতার্থ হইলেন এবং বাবুর মোসাহেবের পদপ্রাপ্ত হইয়া সুখসাগরে ভাসিলেন। যত কিছু শিক্ষণীয় ছিল তাহার সমস্তই অধিগত করিলেন। আবগারি বিভাগের একজন প্রধান পরিপোষক হইলেন। সেই হইতে তিনি আর দেশে আসেন নাই। কিছুদিন ঢাকায় ছিলেন, তাহার পর কলিকাতায় যান। তাহার পর তাহার আর উদ্দেশ্য পাওয়া যায় নাই। এখনও তিনি নিরুদ্দেশ। কেহ বলেন তিনি সন্ন্যাসী হইয়াছেন, কেহ বলেন তিনি কাশীতে দেহত্যাগ করিয়াছেন, আবার কেহ বলেন তিনি ছদ্মনাম গ্রহণ করিয়া রেঙ্গুনে কাঠের কারবার করিয়া বড় মানুষ হইয়াছেন। সেই দেশেরই একটি স্ত্রীলোককে বিবাহ কি ওই রকম কিছু করিয়া পুত্রকন্যাসহ সুখে বাস করিতেছেন। দুই দাদার তো খবর পাইলেন। এখন আমার কথা। দিদি ভারী সাহস করিয়া দাদাকে বিয়ে পাশ করাইয়া হাকিম করিতে চাহিয়াছিলেন এবং তাহার জন্য ঘরে যাহা কিছু ছিল একে একে কিছু বা বন্ধক, কিছু বা বিক্রয় করিয়া দাদার পড়ার খরচ চালাইয়াছিলেন। আমাদের সম্বল ছিল সেই 100 টাকার মুনাফার জোত। দাদা কিন্তু বিয়ে পাশ করিয়া হাকিম হইতে পারিলেন না। দাদা যেবার বিয়ে ফেল করিলেন, আমি সেবার এন্ট্রান্স পাশ করিলাম। দাদা মাস্টারি লইয়া দিনাজপুর জেলায় চলিয়া গেলেন এবং মাস্টারি করিতে করিতেই পর বৎসর আইন পরীক্ষা দিলেন। এই 1 বৎসর আমার এলে পরিবার খরচ দাদাই দিয়াছিলেন। আমি বার্ষিক 2য় শ্রেণীতে উঠিলাম। দাদা সেই সময় দিদিকে জিজ্ঞাসা না করিয়া, আমাকে কোনো সংবাদ না দিয়া এক মুনশেফ হাকিমের 15 বর্ষিয়া, কেহ বলেন 17 বর্ষিয়া কন্যাকে বিবাহ করিলেন এবং মুনশেফ শ্বশুরের পরামর্শ মতো মাস্টারি ত্যাগ করিয়া বহরমপুরে ওকালতি করিতে গেলেন। আর 1 বৎসর মাস্টারিতে থাকিবার জন্য তাহাকে অনেক অনুরোধ করিয়াছিলাম, কারণ 1 বৎসর খরচ চালাইলেই আমি এলে পরীক্ষা দিতে পারিতাম। কিন্তু আমার লেখাপড়ার জন্য তিনি কি তাহার জীবনের উন্নতির আশা ত্যাগ করিতে পারেন? আমি কি করিব? 2 বেলা 2টা ছেলে পড়াইয়া কোনো প্রকারে এলে পরীক্ষার জন্য প্রস্তুত হইলাম। কিন্তু অদৃষ্টে আছে মাস্টারি, আমার পরীক্ষা দেওয়া হইবে কেন? পরীক্ষার পূর্বদিনই আমার জ্বর হইল। সেই জ্বর লইয়াই 2 দিন পরীক্ষা দিলাম। 3য় দিনে আর উঠিতে পারিলাম না, পরীক্ষা দেওয়া হইল না। জীবনের সকল আশা ভরসা ফুরাইয়া গেল। 6 মাস সেই জ্বরে ভুগিলাম। 10 দিন ভালো থাকি, আবার জ্বর হয়। বছরে 100 টাকা আয়, তাহারই দ্বারা 2 ভাই বোনে কোনো রকমে দিন কাটাই। দুরবস্থার কথা দিদি দাদাকে কতবার জানাইয়াছিলেন, কিন্তু দাদা কখনো 1 পয়সাও সাহায্য করেন নাই। একবার বাড়ি আসিয়া দিদির ও আমার অমতে আমাদের বাড়ির নারায়ণশিলাকে বৈরাগীর আখড়ায় রাখিয়া দিয়া এবং জোতের তাহার অংশ আমার নামে দানপত্র লিখিয়া দিয়া তিনি আমাদের সম্বন্ধ ত্যাগ করিয়া চলিয়া গেলেন। আমি তখনও অসুস্থ, তখনও আমি 2 পয়সা আনিতে পারি না। কিছুদিন পরে যখন সুস্থ হইলাম, তখন আর বসিয়া থাকিতে পারিলাম না। বাড়ি ঘর দুয়ারগুলো পড়িয়া যাইতে লাগিল, জিনিসপত্র ক্রমেই মহার্ঘ হইতে লাগিল। মাসিক 8 টাকা হারে কি আর 2 জন মানুষের চলে? চাকুরি সন্ধান করিতে লাগিলাম। সুদিনের আত্মীয় স্বজন সকলকেই পত্র লিখিয়া অনুরোধ করিলাম। শুধু অনুরোধ করি নাই বরদাদাকে।
না খাইয়া মরিব, তবুও আমার সহোদর ভ্রাতার সাহায্য গ্রহণ করিব না, ইহা মনে মনে স্থির করিয়াছিলাম। তিনি দুঃসময়ে আমাদের দেখিলেন না, আমাদের তত্ত্ব পর্যন্তও লইলেন না, একটি পয়সা দিয়া সাহায্য করিলেন না। তাহার অনুগ্রহ প্রার্থনা করিতে আমার প্রাণ চাহিল না, তাহার দ্বারে উপস্থিত হইতে পারিলাম না। সুদিনের বন্ধুরা দুর্দিনে আমার দিকে চাহিলেন না। মুরব্বির জোর না থাকিলে আর কোনো চাকুরি হয় না, কিন্তু পাড়াগাঁয়ের স্কুলের মাস্টারই হয়। আমি প্রতি সপ্তাহে এডুকেশন গেজেট দেখিয়া মাস্টারির জন্য দরখাস্ত পাঠাইতে লাগিলাম। 2 মাসে কম করিয়া হইলেও বোধহয় 30খানি দরখাস্ত করিয়াছিলাম। প্রতিদিনই ডাক পিয়নের আগমন প্রতীক্ষা করিয়া বসিয়া থাকি। পিয়ন আমাদের বাড়ি সম্মুখ দিয়া প্রত্যহই চলিয়া যায়, কিন্তু কোনোদিনই আমাদের বাড়িতে পদার্পণ করে না। 2 মাস পরে একদিন তাহার পদধূলি স্পর্শে আমার গৃহ পবিত্র হইল। আমার একখানি আবেদনের উত্তর আসিল। ময়মনসিংহ জেলার মধ্যে একটা ইংরেজি বিদ্যালয়ের 5ম শিক্ষকের পদে মাসিক 18 টাকা বেতনে আমি নিযুক্ত হইয়াছি। দিদিকে এই শুভ সংবাদ জানাইলাম। দিদি বলিলেন, এই 18টি টাকার জন্য ময়মনসিংহ জেলার কোন এক গ্রামে যেতে হবে, তো চাকরি করে কাজ নেই। আমি বলিলাম, আমাদের তো মুরব্বি নেই যে বড় চাকরি হবে, এই রকম 15-20 টাকার মাস্টারি আমাদের করতে হবে। তা কে বা জানে ময়মনসিংহ, আর কে বা জানে মেদিনীপুর। অনেক বুঝাইয়া দিদিকে হাত করিলাম। তাহার পর একটা শুভ দিন দেখিয়া চাকুরি করিতে গেলাম। সেখানে এক ভদ্রলোকের গৃহে আশ্রয় পাইলাম। তাহার একমাত্র পুত্রকে পড়াই, তিনি আহার দেন। বেতনে টাকা হইতে প্রতি মাসে 15 টাকা দিদিকে পাঠাইয়া দিই। দিদি এত টাকা পাঠাইতে নিষেধ করিয়া পত্র লেখেন। তিনি বলেন, তাহার টাকার প্রয়োজন নাই, আমি যেন ভালোভাবে থাকি এবং খরচপত্র করিয়া যাহা পারি জমাইয়া রাখি। আমি কিন্তু দিদির এ আদেশ পালন করি নাই। প্রতি মাসে 15টি টাকা তাহাকে পাঠাইয়া দিতাম। গ্রীষ্মের বন্ধের সময় যখন বাড়ি গেলাম, তখন দিদি ধরিয়া বসিলেন যে আমাকে বিবাহ করিতেই হইবে। আমি তাহাকে স্পষ্ট বলিলাম যে আমি জীবনে কখনো বিবাহ করিব না। 18 টাকা বেতনের স্কুলমাস্টারের বিবাহ করিতে নাই, বিবাহ করিলে পাপ হয়। দিদি আমার কথা শুনিয়া বলিলেন, যোগেশ, তোর এক অনাছিষ্টি কথা, এমন কথা তো বাপের জন্মেও শুনি নাই। তুই যদি বিবাহ না করবি, তাহলে আমি কেমন করে এসব রক্ষা করি, আর কেনই বা করি? পরেশ তো কোনো খোঁজ খবরই নেয় না। সুরেশ বেঁচে আছে না কি হয়েছে তা এতদিনেও জানতে পারলাম না। এক তুই আছিস, তুইও যদি বিবাহ করে ঘর সংসার না করিস, তবে তোদের এতকাল টানলাম কেন? আমি বলিলাম, আর 2 জনকে টেনেও যা লাভ হয়েছে, আমাকেও টেনে তাই হবে। দাদার তো ভাই বটে। দিদি বলিলেন, তা হবে না যোগেশ, তোকে বিয়ে করতেই হবে। আমি বলিলাম, দিদি, তুমি যাই বলো না কেন, আমি এ জীবনে কিছুতেই বিবাহ করিব না। যে কয়দিন তুমি বেঁচে আছো তোমার সেবা করব। তারপর তোমার অভাব হলে আমি সব ছেড়ে দিয়ে যা হয় একটা করব। দিদি বলিলেন, দেখ, আমার সত্যি করে বল তো, তোর এমতি হলো কেন? আমি বলিলাম, দিদি, তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমি সত্য কথা বলতে পারি। দিদি বলিলেন, আমি কিছু মনে করব না, তুই ঠিক কথা বল। আমি বলিলাম, দেখো দিদি, তুমি আমার সব কথা শুনে হয়তো হাসবে, কিন্তু হাসবার কথা নয়। আমার দৃঢ় ধারণা জন্মেছে যে এখনকার দিনে ছেলেরা বিয়ে করলেই পর হয়ে যায়। তখন অনেকেরই মা, বোন, ভাই এ সকলের দিকে তেমন টান থাকে না। সে 2-4 জনে থাকে, তারা দেবতা, তাদের আমি মানুষের মধ্যে ধরি না। এমন ভাব যে কী করে হলো তাও তো বুঝি না, কিন্তু আমার তো দেখে শুনে ভয় হয়েছে। অবশ্য এজন্য আমি বউদেরই দোষ দিচ্ছি নে, বেশি দোষ বাবুদের। তারাই বউদের স্পর্ধা বাড়িয়ে দেন। এই সব দেখে আমি স্থির করেছি যে যতদিন তুমি বেঁচে আছো ততদিন আমি কিছুতেই বিয়ে করব না। এই সংকল্প আমি ত্যাগ করব না, তা তুমি যাই বলো না কেন।
আমার কথা শুনিয়া দিদি দুঃখিত হইলেন, বলিলেন, এরই জন্য তুই বিয়ে করবি নে? পাগল আর কি! তোর মতো যার মন, সে কি আর অমন হয়? সে কি আর সকলকে পর ভাবতে পারে? এই তো, আমরাও তো এক বাড়ির বউ ছিলাম, কিন্তু কই, কোনোদিন তো আমি আমার দেওর ভাসুরকে পর মনে করিনি বা তাদের অশ্রদ্ধা করিনি। তুই কটাই বা দেখেছিস? নিজেদের বাড়ির একটা দেখেই বুঝি তুই সকলকেই তেমনই মনে করে নিয়েছিস? পাগল আর কি! আমি তোর কোনো কথাই শুনবো না। আমি একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে দেব। কথা জানিস কি, ভালো ঘরের মেয়ে আনতে হয়। যারা 10টা নিয়ে ঘর বসত করেছে, সেই বাড়ির মেয়েরা কখনো অমন হয় না। তারপর পুরুষেরা যদি ঠিক থাকে, তবে মেয়েদের সাধ্য কি যে তারা কুপরামর্শ দেয়? আমি বলিলাম, সে যাই বলো দিদি, আমি যা বলেছি তাই করব। কেউ আমাকে বিয়ে দিতে পারবে না। তুমি যদি আমার কথা না শুনে কিছু করো, তাহলে তুমিই লজ্জা পাবে। আমি দেশ ছেড়ে পালাবো। আমার কথা শুনিয়া দিদি যে মনে খুব ব্যথা পেলেন, তা আমি বেশ বুঝতে পারলাম। কিন্তু আমি কি কিছু অন্যায় বা অসঙ্গত বলেছি? তোমরা এই কথাটা বিচার করো না। আর পরকে উপদেশ দেবার জন্য কথা বলো না। আপনার আপনার দিকে চেয়ে কথা বলো। কেন, এখন যে কথা বলো না? যাক, আবার সেই বাগাড়ম্বর আরম্ভ হয়েছিল আর কি। গ্রীষ্মের ছুটি শেষ হয়ে গেল। আমি আমার কর্মস্থানে চলিয়া গেলাম। দিদি যে মনে বড় কষ্ট পেয়েছেন, তা মনে করে আমারও কষ্ট হয়েছিল। কিন্তু তা বলে আমি আমার সংকল্প ত্যাগ করি নাই। তারপর যখনই বাড়ি গিয়েছি, তখনই দিদি নিজে কিচ্ছু না বলে একে দিয়ে ওকে দিয়ে কথাটা পেরেছেন। কিন্তু আমার সেই এক উত্তর, আমি কখনো বিয়ে করব না। গল্পটা তোমাদের ভালো লাগছে না কেমন? পাড়াঙে স্কুলমাস্টার, তারপর ঘর গৃহস্থালির কথা, জোত জমার কথা, এ সকল তো ভালো না লাগবারই কথা। গল্পের মধ্যে যদি চাঁদের জোছনা, ফুলের সুবাস, প্রেমের হাহুতাস, মলয় বাতাস, দীর্ঘ নিঃশ্বাস না থাকিল, অথবা যদি মারামারি, কাটাকাটি, গুপ্ত রহস্য, লুকোচুরি, আহামরি প্রভৃতি না থাকিল, তাহা হইলে সে কি আবার একটা গল্প? ঠিক কথা বলিয়াছ। আমি যাহা বলিতেছি, তাহার যাহা হয় হইতে পারে, কিন্তু গল্প নহে। গল্পের মাল মশলা আমার তহবিলে নাই। যাক, কথাটা যখন আরম্ভ করিয়াছি, তখন গল্পই হোক আর অল্পই হোক, মধ্যপথে তো আর শেষ করতে পারি না। গোল করিলে আমি কথার খেই হারাইয়া বসিব। হ্যাঁ, বলিতেছিলাম যে আমি দিদির প্রস্তাবে কিছুতেই সম্মত হইলাম না। দিদি কিন্তু সুর ছাড়িলেন না। বৎসরের মধ্যে 3-4বার বাড়ি আসি, আর দিদি সেই পুরাতন কথা তুলিয়া অদৃষ্টের প্রতি দোষারোপ করেন। কিন্তু আমি অটল অচল। একাদিক্রমে একই স্কুলে 14 বছর মাস্টারি করিয়াছি। উন্নতিও যথেষ্ট হইয়াছে। 18 টাকা বেতনে 5ম শ্রেণীর শিক্ষক নিযুক্ত হইয়া গমন করি। তাহার পর 14 বছর অতীত হইলে, যখন শিক্ষকতা পরিত্যাগ করিয়া এই সেদিন দেশে আসিয়াছি, তখন আমার বেতন হইয়াছিল 22 টাকা। 5th মাস্টার হইতে 4th মাস্টারিতে প্রমোশন পাইয়াছিলাম। 14 বছরে 4 টাকা বেতনে বৃদ্ধি বুঝি কম কথা? পল্লীগ্রামের বিদ্যালয়সমূহের ইতিহাসের পৃষ্ঠায় আমার এই অসম্ভব অভাবনীয় উন্নতির কথা সোনার হরফে লিখিয়া রাখা উচিত। আমার স্কুলে যিনি তৃতীয় শিক্ষক ছিলেন, তিনি 25 টাকা বেতনে প্রথম প্রবিষ্ট হন। 26 বছর পরে যখন স্বর্গ হইতে তাহাকে লইয়া যাইবার জন্য দেবদূত আগমন করেন, তখনও তিনি সেই 3rd মাস্টারই ছিলেন। তখন বেতন পাইতেন 27 টাকা। তিনি 26 বছরে যদি 2 টাকা পাইয়া থাকেন, তাহা হইলে আমার 14 বছরে সেই নজির অনুসারে কত পাওয়া উচিত? একবার ত্রৈরাশিক করিয়া বলো না। আরও এক কথা জানো, অন্য চাকুরিতে লোকে যতই পুরাতন হইতে থাকে, ততই তাহার বেতন বাড়ে। 15 টাকা বেতনের কেরানিকে 800 টাকা বেতনে ডেপুটিগিরি করিতে দেখিয়াছি। কিন্তু স্কুল মাস্টারের বেলায় ঠিক তার উল্টো। মাস্টার যত পুরাতন হইতে থাকে, ততই তাহার বেতন কমে, তার প্রমোশন নিচের দিকে হইতে থাকে। এ অবস্থায় 14 বছরে আমি যদি 5ম শিক্ষক হইতে 4র্থ পদে উন্নীত হইয়া থাকি,
এবং আমার বেতন 4 টাকা বাড়িয়া থাকে, তাহা হইলে আমি আমাকে ভাগ্যবান বলিয়া মনে করিব না কেন? যাক, তোমাদের মতো অরসিকের কাছে গল্প বলবার চেষ্টা করাই বিড়ম্বনা হয়েছে। সুতরাং আমার জীবনের এক পর্বের কথা এখানেই শেষ করলাম। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।